বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সংসদ কার্যপ্রণালী, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ নিয়ে কর্মশালা। ঈদুল ফিতরের জন্য টিকিট বিক্রি চলছে। ট্রেনের 16 মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। শতভাগ টিকিট অনলাইনে। ঢাকার র্যাবের অভিযানে জাল নোট সহ 2 তরুণ গ্রেফতার। উদ্ধার হলো 5005টি জাল 500 টাকার নোট। তেহরানের বড় হামলা, সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননে নিহত 123 জন। এবং নারী এশিয়ান কাপে চীনের সঙ্গে লড়লেও উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলে বিধ্বস্ত বাংলাদেশ। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। শুক্রবার সকাল 10:30টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় আছেন। কর্মশালার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় বিএনপির চেয়ারম্যানের তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি করে শুরুর প্রথম চতুর্থ দিনের শুক্রবার বিক্রি হচ্ছে 16 মার্চের ঈদ যাত্রার টিকিট। রেলওয়ের ঘোষণা অনুযায়ী যারা আগামী 16 মার্চ ট্রেনে ভ্রমণ করবেন তাদের 6 মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ যাত্রা ঘিরে গত মঙ্গলবার শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন 13 মার্চের ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হয়। এরপর দিন বুধবার 14 মার্চ এবং গতকাল বৃহস্পতিবার বিক্রি হয়েছে 15 মার্চের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী 17 মার্চের টিকিট 7 মার্চ, 18 মার্চের টিকিট 8 মার্চ এবং 19 মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে 9 মার্চ। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজি মুরগির কেজিতে বেড়েছে অন্তত 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি 30 টাকা বেড়ে 210 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর সোনালী বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকা করে। এছাড়া দেশি জাতের মুরগি কেজিতে 50-80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 650 থেকে 680 টাকা দরে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে কিছুটা কমেছে লেবু, শসা, বেগুন, কাঁচামরিচ, আলু ও পেঁয়াজের দাম। প্রতি কেজিতে 10-20 টাকা থেকে কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা করে, আর আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 টাকা করে। ব্যবসায়ীদের অভিযোগ, তেলের দাম বৃদ্ধি হওয়ার গুজবে পরিবহন খরচ বেড়ে যাওয়ার অনেকটা লোকসানে ব্যবসা করতে হচ্ছে তাদের। আর ক্রেতারা বলছেন, মুরগির চাহিদা বাড়ায় ইচ্ছে করেই বাড়তি দামে পণ্য বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। মুরগির দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 15 টাকা থেকে 10 টাকা কেজিতে বেশি। গত সপ্তাহে আমরা 80-85 টাকা বিক্রি করছি, আর এই সপ্তাহে আমরা মুরগি বিক্রি করতেছি 200 টাকা, 195, 200, 205 টাকা এরকম বিক্রি করতেছি। এখন নাকি এই একটা গুজব ছড়াইছে, সেটা হলো জ্বালানি তেল বলে নাই। তেলের জন্য কি এই দেশে সব কিছু পণ্য দাম বাড়তে থাকবে?
হ্যাঁ, এরকমও হইতে পারে ভাই, পরিবহন খরচ একটু অবশ্যই বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে বা বিভিন্ন দেশের যুদ্ধের কারণে, এই কারণে হইতে পারে। নাকি আমরা আবার দেখি যে ঈদ এলেই মানুষ দাম না, ঈদ আইলেও পারে, ঈদের উপলক্ষে অন্তত দুইটার প্রভাব একসাথে পড়ছে, যুদ্ধ এবং ঈদ দুটোটাই একসাথে কাছাকাছি না, এই কারণে হয়তো বাজারটা বাড়ে। বাড়ে না ভাই, মুরগির দাম একটু, মুরগির শর্ত, এর জন্য মুরগির দামটা একটু বাড়ছে। এই আবার আমদানি যে সময় বাইরে যাবো তখন আবার রেট আবার কমে যাবো মুরগির দাম। অনেকে অভিযোগ করছে যে ঈদ সামনে। না, এটা তাহলে ভুল ধারণা, এটা তো আমাদের লাভ নাই। যেখানে আপনার দাম বাড়ে সেখান থেকে আমরা যেভাবে কিনে নিয়ে আসি, আমরা কেজিতে 10 টাকা থাকে ওরকম ভাবে বিক্রি করি। কত করে আজকে 340 টাকা সোনালী মুরগি, আর দেশি হলো আপনার 650 টাকা। গত সপ্তাহে কত? আগের মতনই দাম আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে। কোনটা কত একটু সেটা বলেন। মূলা 30 টাকা কেজি, শালগম 30 টাকা কেজি, বেগুন 80 টাকা আছে, 60 টাকা আছে, টমেটো 40, 50, শসা আছে হাইব্রিডটা 50 টাকা কেজি। তো গত সপ্তাহে কি এই দামে ছিল নাকি একটু 19-20 বাড়ছে এবার? একটু কমতাছে, কমতেছে। একটু কমতাছে, সামান্য আগের থেকে সামনের সপ্তাহে একটু বেশি ছিল, এবার সপ্তাহে কম আছে। ঢাকার তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব-3। গ্রেফতাররা হলো নাইমুল ইসলাম ঈশান ও কেফায়েতুল্লাহ। এ সময় জাল নোট টাকার তৈরি কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডাইস, একটি প্রিন্টার এবং 3টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব-3 এর সিনিয়র সহকারী পরিচালক সনত বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে র্যাব-3 এর একটি দল তুরাগের ডলিপাড়া বাদলদি এলাকায় হোসনে আরা আক্তারের 4তলা ভবনের 4র্থ তলায় অভিযান চালায়। এ সময় জালনোট কারবারি চক্রের সদস্য নাইমুল ইসলাম ঈশান ও তার সহযোগী কেফায়েতুল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে 500 টাকা মূল্যমানের 5005টি জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা সংঘবদ্ধ জাল নোট কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের জাল নোট তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। র্যাব-3 এর সিনিয়র সহকারী পরিচালক সনত বড়ুয়া আরও বলেন, জাল বলে জানা সত্ত্বেও আসামিরা আসল টাকা হিসেবে বিক্রির উদ্দেশ্যে এসব জাল নোট নিজেদের কাছে রেখে ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। বাগেরহাটের পূবালী ব্যাংকের লকার থেকে প্রায় 200 ভরি স্বর্ণালংকার উধাও হওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগকারী সুমন দাস জানিয়েছেন, গত বছরের অক্টোবর মাসে তিনি ও আত্মীয়রা এই স্বর্ণ লকারে রেখেছিলেন। তবে পারিবারিক অনুষ্ঠানে লকার খোলার সময় দেখা যায় সব স্বর্ণালংকার উধাও। ব্যাংক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে। 2 দিন আগে একই ভবনের সামনে ক্যাশ ডিস্ট্রিবিউশন হাউস থেকে 33 লাখ টাকা আত্মসাতের ঘটনা তদন্তে আছে। বিস্তারিত জাগরিক্স রিপোর্টে। বাগেরহাটে একটি ব্যাংকের লকার অভিযোগটি উঠেছে বাগেরহাট শাখাকে কেন্দ্র করে। ঘটনার পর বৃহস্পতিবার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগকারী গ্রাহক সুমন দাস জানান, গত বছরের 15 অক্টোবর তিনি নিজের ও আত্মীয় স্বজনের প্রায় 200 ভরি স্বর্ণালংকার ব্যাংকের লকারে জমা রাখেন। তবে বুধবার একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য লকার খুলতে গিয়ে তিনি দেখেন সেখানে কোনো স্বর্ণালংকার নেই। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রাহক সুমন দাস বলেন, পরিবারের একাধিক সদস্যের স্বর্ণালংকার সেখানে সংরক্ষিত ছিল। হঠাৎ সব উধাও হয়ে যাওয়ায় তারা মারাত্মক সংকটে পড়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। আমার এখানে একটা লকার আছে, সেই লকারে আমার পরিবার এবং আত্মীয় স্বজনের কিছু স্বর্ণালংকার আমি রেখে যাই। আমি গতকাল আমার বাসায় একটা অনুষ্ঠান থাকার জন্য আমি গতকালকে এটা নিতে এসে দেখি আমার ওই লকারে কিছু নেই। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুমন নামে একজন গ্রাহকের লকারে থাকা স্বর্ণ পাওয়া যাচ্ছে এবং এটা অভিযোগ সমর্থন করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যাংকে আসি এবং এটা দেখছি যে কী করছে। পরবর্তী
ভিত্তিতে আমরা তদন্ত করে এটা আইনগত ব্যবস্থা নেব। এদিকে ঘটনার মাত্র 2 দিন আগে একই ভবনের একটি ক্যাশ ডিস্ট্রিবিউশন হাউস থেকে প্রায় 33 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক হিসাব রক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুটি ঘটনার তদন্তই এখন পুলিশের নজরে রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইসরায়েল ঘোষণা করেছে তারা দেশের সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় শুরু হওয়া এই সংঘাত এখন 7ম দিনে প্রবেশ করেছে। কাতার জানিয়েছে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করা হয়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 123 হয়েছে। ইরানের আইআরজিসি তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে মধ্য ইসরায়েলের একটি আবাসিক ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তেল আবিবে 2 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং উত্তরের আকাশে রকেটের আলো রেখা দেখা গেছে। ইসরায়েলের সতর্কবার্তার কারণে হাজার হাজার মানুষ বৈরুত ছাড়তে বাধ্য হয়েছেন। ইরানে ইন্টারনেট সংযোগ মাত্র 1% নেমে এসেছে। তেহরানের কিছু এলাকায় স্বাভাবিক জীবন থাকলেও নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে এবং ফোন পরীক্ষা করছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ততই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইরানের ওপর ইসরায়েল মার্কিন যৌথ সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। যুদ্ধ বা শক্তি প্রয়োগ করে কোনো বিরোধের স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিস্থিতি শান্ত করতে খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে তাদের বিশেষ দূত জাই জুনকে পাঠাচ্ছে চীন। বৃহস্পতিবার চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে সাংবাদিকদের জানান, ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়া, ইরান, ওমান, ফ্রান্স, ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে কথা বলেছেন। সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং সকল পক্ষকে দ্রুত বৈঠক ও আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। তিনি পক্ষগুলোকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। কোনো দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা এবং বল প্রয়োগের মাধ্যমে শাসন পরিবর্তন করার প্রচেষ্টাকে চীন অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। গত শনিবার থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে এখন পর্যন্ত 950 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের 168 জন ছাত্রী রয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এএফসি নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে বাংলাদেশ মেয়েরা চমক দেখিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র 2-0 গোলে হেরে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। তবে নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ সতর্ক করেছিলেন, উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ আরও কঠিন হবে। সিডনিতে খেলায় বাংলাদেশ 5-0 গোলে হেরে যায়। প্রথমার্ধে 2, দ্বিতীয়ার্ধে 3টি গোল হজম করেছে বাংলাদেশ। 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার আক্রমণ ধীরে ধীরে ছন্দে আসে এবং যদিও শুরুতে বাংলাদেশের কিছু সুযোগ ভিএআর সিদ্ধান্ত বাতিল হয়। চীনের বিপক্ষে অভিষেক করা গোলরক্ষক মিলি আবারও দুর্দান্ত খেলে যান, তবে শেষ পর্যন্ত 5টি গোল ঠেকানো সম্ভব হয়নি। 2 ম্যাচে বাংলাদেশ 2টি হারে 0 পয়েন্ট নিয়ে টেবিলের সর্বনিম্ন স্থানে আছে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে বিরতির আগে শেষ 2 মিনিটে 2 গোল হজম করেছিল বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়েও 2 গোল হজম হয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সংসদ কার্যপ্রণালী, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ নিয়ে কর্মশালা। ঈদুল ফিতরের জন্য টিকিট বিক্রি চলছে। ট্রেনের 16 মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। শতভাগ টিকিট অনলাইনে। ঢাকায় র্যাবের অভিযানে জাল নোট সহ 2 তরুণ গ্রেফতার। উদ্ধার হলো 5,005টি জাল 500 টাকার নোট। তেহরানে বড় হামলা। সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননে নিহত 123 জন। এবং নারী এশিয়ান কাপে চীনের সঙ্গে লড়লেও উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলে বিধ্বস্ত বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।